নমস্কার। উপন্যাসের সার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আমাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উপন্যাসের সার। আমাদের আজকের গল্প ঝগড়া, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যার সময় কেশব গাঙ্গুলির ভীষণ ঝগড়া হয়ে গেল দুই কন্যা ও স্ত্রীর সঙ্গে। কন্যা দুটিও মায়ের দিকে চিরকাল। এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ভালোবাসা পাননি কেশববাবু। শুধু এনে দাও বাজার থেকে, এই আকড়া চাল মাথায় করে আনো, 1.5 কোষ দূরের বাজার থেকে তেল আনো, নুন আনো, কাঠ আনো, এই শুধু ওদের মুখের বুলি। কখনো একটা ভালো কথা শুনেছেন ওদের মুখ থেকে? ব্যাপারটা সেদিন দাঁড়ালো এই রকম। সন্ধ্যার আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন। তার বয়স 72 বছর। চলতে আজকাল যেন পা কাঁপে। আগের মতো শক্তিও নেই শরীরে। 2.5 টাকা করে চালের কাঠা, 2 কাঠা চাল কিনে আর তাছাড়া তরিতরকারি কিনে ভীষণ কর্দমময় পিছল পথে কোনো রকমে পড়তে পড়তে বেঁচে গিয়ে কেশব গাঙ্গুলি তো হাটের বোঝা নিয়ে বাড়ি ফিরে এলেন। স্ত্রী মুক্তকেশী বললে, দেখি কিরকম বাজার করলে, পটলগুলো এত ছোট্ট কেন? কত করে সে? 10 আনা। ও বাড়ির পল্টু এনেছে 9 আনা সের। তুমি বেশি দর দিয়ে নিয়ে এলে, তাও ছোট পটল। ও কখনোই 10 আনা সের না। বাহ, আমি কি মিছে কথা বলছি? তুমি সত্যবাদী যুধিষ্ঠির, তা আমার ভালো জানা আছে। আচ্ছা রাও, ও পটল আমি ওজন করে দেখব। কেন? আমার কথা বিশ্বাস হলো না? না, তোমার কথা আমার বিশ্বাস তো হয়ই না। সত্যি কথা বলবো তার আবার ঢাক ঢাক কুরকুর কি? এই হলো সূত্রপাত। তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজকার মতো বললেন, আমায় না, চাল ভাজা নিয়ে আয়। ময়না কথা বলে না, চাল ভাজার বাটিও আনে না। তাতে বুঝি কেশব বলেছিলেন, কয়, কানে কি তুলো দিয়ে বসে আছিস নাকি? ময়না। ছোট মেয়ে ময়না নিরস সুরে বলে, চাল ভাজিনি। কেন? রোজ রোজ চাল ভাজা খাওয়ার চাল জুটছে কোত্থেকে? তাছাড়া আমার শরীরও ভালো ছিল না। কেন? তোর দিদি? দিদি সেলাই করছিল। এটা খুবই স্বাভাবিক যে 72-73 বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি 10 সের ভারী মোট বয়ে এনে মেয়েদের এর উদাসীনতায় বিরক্ত হবেন। কিন্তু তার ফল দাঁড়ালো খুব খারাপ। 5 জনের সামনে বলবার কথা না, বলতেও সংকোচ হয়। ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাটির বাত তুলে মারতে এলো। মেজ মেয়ে লীলা বললে, তুমি মরো না কেন? মূলে তো সংসারের আপদ ঘোচে। স্ত্রী মুক্তকেশী বলল, অমন আপদ থাকলেও যা, না থাকলেও তা। কেশব গাঙ্গুলি রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে বললেন, আমি তোদের ভাত আর খাবো না। আমি আমি চললাম। মুক্তকেশী ও ছোট মেয়ে ময়না একসঙ্গে বলে উঠল, যাও না, যাও যাও। ময়না বললে, আর বাড়ি ঢুকো না, মনে থাকে যেন। আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতি তুলে মারতে যায়,
এ যেন বিশ্বাসই হতে চায় না। কেশব গাঙ্গুলি রাত্রে বাইরের ভাঙা চণ্ডীমণ্ডপে শুয়ে রইলেন। কেউ এসে তাকে খেতে ডাকলে না, মাও না, মেয়েও না। সত্যিই কেউ ডাকতে আসবে না এটা কেশব বুঝতে পারেনি, ধারণাও করতে পারেনি। না খেয়ে সমস্ত রাত কাটল কেশব গাঙ্গুলির। নিজের পৈতৃক ভিটেতে স্ত্রী ও 2 কন্যা বর্তমানে। একথা ভাবতে পারা যায়? কেশব গাঙ্গুলি সত্যিই কখনো ভাবেননি এতটা হেনস্থার পাত্র তিনি তার সংসারে। মেয়েরা বা স্ত্রী তাকে কেউ ভালোবাসে না এ তিনি অনেক দিন থেকেই জানেন, কিন্তু তার বহর যে এতটা তা তিনি ধারণা করবেন কিভাবে? ক্ষুধায়, মশার কামড়ের যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটফট করে। সকালবেলায় কেশব নদী থেকে স্নান করে এসে জপান্নিক সেরে প্রতিবেশী যদুনন্দনের বাড়ি চা খেতে গেলেন। যদুনন্দন বললেন, কি কাকা, আজ এত সকালে? কি মনে করে? এ কথার উত্তরে কেশব গাঙ্গুলি বললেন কাল রাত্রের কথা, পরিবার, মেয়ে দুটির বর্তমান দুর্ব্যবহারের কথা। যদুনন্দনের কাছে এ কথা নতুন নয়। পাড়ার মেয়েদের কানাকানির মধ্যে কেশব গাঙ্গুলির দুরবস্থার কথা অনেক দিন শুনেছেন তিনি। তবুও বিস্ময়ের ভান করে বললেন, সে কি কাকা, বলেন কি? কাল রাতে খান নেই? এ তো বড় অন্যায় কাকিমার। ছি ছি ছি, এ বেলা আপনি আমার বাড়ি থাকবেন? ঠিক আছে, বসুন বসুন কাকা। কেশব গাঙ্গুলি আর বাড়ি এলেন না। সেখানেই দুপুর পর্যন্ত থেকে আহারের পর যখন বাড়ি এলেন তখন ভীষণ কাণ্ড বেঁধে গেল। মুক্তকেশী বললে, আবার বাড়িতে কেন? যাও যাও যাও, দূর হও। যে বাড়িতে গিয়ে নিন্দে রটনা করে 1 পাথর ভাত মেরে এলে সেখানেই যাও না। কতদিন খেতে দেয় দেখি একবার। মেয়েরাও বললে, বেশ তো, পরের বাড়ির টোকলা সেদে কতদিন চলে দেখি না, এখানে আবার কেন, যাও না। কাকে কি বলছিস মা? কাকে কি বলেছি আমি? আহা নেকা, আমরা জানি নে। এই তো যদুদার মেয়ে ঘাটে সবার কাছে ব্যাখ্যা করেছে, ওই বুড়ো মানুষ ওকে খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মেরেছে। সে কত কথা, আমরা কি শুনিনি কিছু? তা তো মিথ্যে কিছু বলেনি। মেরেছিলাম তোমাকে আমরা, খেতে দিইনি? না তুমি তেজ করে চণ্ডী মণ্ডপে গিয়ে শুয়ে রইলে? আবার লাগানি ভাঙানি পাড়ায় পাড়ায়। বেশ, লাগাও লাগাও, লাগিয়ে কি করবে? যাও যাও না, যেখানে খুশি যাও। আমরা তো বলেছি বেরোও না। সঙ্গে সঙ্গে ছোট মেয়ে বললে, মরে যাও না, মরেই তো বাঁচি। কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে জামা কাপড় পরে আর একটা থলের মধ্যে জামা কাপড় পুড়ে নিয়ে তেড়ে ফুঁড়ে বাড়ি থেকে বেরোলেন। বলে গেলেন, বেশ বেশ, তাই যাচ্ছি। আর আর তোদের বাড়ি আসবো না। চললাম চললাম। মুক্তকেশী চেঁচিয়ে বলে, তেজ করে যেমন বেরুনো হলো তেমনি আর ঢুকো না বাড়িতে কালা মুখ নিয়ে। দেখবো তেজ, কে জ্বর হলে দেখে তা দেখবো। কেশব গাঙ্গুলি হন হন করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। হোক জ্বর, নৈহাটি থেকে এখানে এসে পর্যন্ত ম্যালেরিয়ায় ভুগছেন। দুর্বল করে ফেলে দিয়েছে বড়। তা হোক, যা হয় হবে। কেশব গাঙ্গুলি একসময় রেলে চাকরি করতেন। অবসর নিয়ে নৈহাটিতে বাড়ি করেছিলেন।
12-14 বছর বসে খেয়ে প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা ক্রমে ফুরিয়ে যেতে লাগলো। এখনো ছোট মেয়ের বিয়ে বাকি। টাকা ফুরিয়ে গেলে কি খাবেন? অগত্যা নৈহাটির বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে সেই 2 বছর বাস করছেন। শরিকদের সঙ্গে ঝগড়া করে 2 ঝাড় বাঁশ ও বিঘে 2 ধানের জমির ভাগ পেয়ে যা হোক একরকম চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্য সত্যি তার সংসারে বিতৃষ্ণা জন্মে গিয়েছে। মেজ মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামীর চরিত্র ভালো নয়। সে মেয়ে তার কাছেই আছে বিয়ের 2 বছর পর থেকে। সব দিক থেকেই তার গোলমাল। ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নির্ঝঞ্ঝাট হবেন, কিন্তু সংসারে দরকার নেই। যাদের জন্য চুরি করেন তারাই বলে চোর। সে সংসার আর ধরতে আছে? কেশব গাঙ্গুলি রেলের বোতাম বসানো সাদা কোট একটা নিয়ে বেরিয়েছেন। রেলে ভাড়া লাগবে না। রেলের বোতামওয়ালা কোট দেখলে ছেলে ছোকরা টিকিট চেকাররা একবার চেয়ে দেখে চলে যায়, কিছু জিজ্ঞেস করে না। একটি পয়সা তার নিজের হাতে নেই। 1,000 টাকা আছে, তাও স্ত্রীর নামে, আর 1,000 টাকা আছে অবিবাহিত ছোট মেয়ের নামে। যদি তিনি মারা যান মেয়ের বিয়ে দেওয়ার আগেই, কারণ তার যথেষ্ট বয়স হয়েছে, তাই বন্ধুবান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকতে বাড়ি বিক্রির টাকা থেকে ছোট মেয়ের নামে টাকাটা রেখেছিলেন। আর চাইলে কেউ একটা পয়সা তাকে দেবে না, স্ত্রী না মেয়ে। তাই হাটের পয়সা থেকে 2-4 আনা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি। না করলে চলে না। তার নিজের একটু নস্যি, একটু তামাক, হয়তোবা ইচ্ছা হলো 2 পেয়ালা চা কিনে খেলেন। এ পয়সা আসে কোথা থেকে? মুক্তকেশী সন্দেহ করেছিল আগে থেকেই। তাই হাট থেকে ফিরলে সমস্ত জিনিসপত্রের ওজন দরদস্তুর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে। দাড়ি ধরে আলু, পটল, চাল, ডাল ওজন করে নেয়। পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে, হ্যাঁ রে, আজ মাঠে পটল কত করে সের? ও নিতাই, আজ হাটে মাছ কত করে সের? তবুও কেশব গাঙ্গুলিকে সামলানো অত সহজ নয়। 40 বছর তিনি রেলে কাজ করে এসেছেন। মুক্তকেশী যতই কৌশল করুক, যতই সতর্ক হোক, কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা অত সহজ কাজ বুঝি? পটলের মধ্যে বাসি তাজা নেই, দেখতে হয়তো ঠিক ধরা যায় না, কিন্তু দর বিভিন্ন। মাছের মধ্যে দরের তারতম্য নেই। কত ধরবে মুক্তকেশী? না করলেই বা কেশব গাঙ্গুলির বাজে খরচ চলে কোত্থেকে? চাইলে স্ত্রীর হাত থেকে পয়সা বার করা শক্ত, ওই নিয়েই তো যত ঝগড়া। কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছলেন বেলা 3টের সময়। কাল হাট থেকে ফিরবার সময় 6 আনা পয়সার হেরফের করেছিলেন। সেই পয়সা পকেটে খুচরো আছে, আর আছে গুপ্তধন থেকে সন্তর্পণে আনা 3 টাকা 7 আনা। এই 3 টাকা 13 আনা ছাড়া জগতে বলতে তার আর কিছু নেই। হ্যাঁ, অবশ্যই পকেট ঘড়িটা আছে, সেটাও রেলের জামার বুক পকেটে এনেছেন। বিক্রি করলে 30-40 টাকা হবে। সেকালের কুরু ভাইজার ফেব্রিসের ঘড়ি, এখনকার মতো ফঙ্গবেনে জিনিস নয়। স্টেশনের কাছে একটা জাম গাছের তলায় পাকিস্তানের উদ্বাস্তুদের পানবিড়ির দোকান। সেখান থেকে পান কিনলে 2 পয়সার, বিড়িও 2 পয়সার, দেশলাই একটা কত, 4 পয়সা দিয়ে কিনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট খানিকটা কমল।
তিনি আপাতত যাবেন কোথায় সেটা কিছু ঠিক করেননি, না করেই বাড়ি থেকে বেরিয়েছেন। এখনো ট্রেনের ঘণ্টাখানেক বিলম্ব আছে। যাবেন কোথায়? যেখানেই যান যেতে তো হবে। 3 টাকা 13 আনায় স্বাধীনভাবে খাওয়া কতদিন আর চলবে? মেয়ের বাড়ি যাবেন? জামাই কাজ করে টিটাগড়ের কাগজের কলে, টিটাগড়েই বাসা। সেখানে যেতে লজ্জা করে। এই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়ে 2 দিন ছিলেন। অবশ্য জামাই ষষ্ঠীর তত্ত্বস্বরূপ নিয়ে গিয়েছিলেন কিছু আম ও 2টো কাঁঠাল। বারবার কি জামাই বাড়ি যেতে আছে? বিশেষ করে আজকাল রেশনের চালের দিনে কারো বাড়িতেই 1 বেলার বেশি 2 বেলা থাকতে নেই। কি মনে করবে? যেই কাল পড়েছে, ট্রেন আসলো। উঠে বসলেন এক কোণে। রেলের জামা আছে, টিকিটটা অবশ্য লাগবে না। হু হু করে ট্রেন চলল। কাশফুলের ক্ষেতে কাশফুল ফুটতেও শুরু করেছে। খুব বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেত জলে ডুবুডুবু। কেশববাবু খুব ভালোই করেছেন। যখন কাজ থেকে তিনি অবসর নিয়েছিলেন, প্রভিডেন্ট ফান্ডের দরুন 9,000 টাকা পেয়ে যদি কিছু ধানের জমি কিনতেন, তবে আজ স্ত্রী আর মেয়েরা এমন হেনস্থা করতে পারত? স্ত্রী আর মেয়েদের দুর্ব্যবহারের কথা মনে আসায় চোখ দিয়ে জল পড়ল। কোচার খুঁটে মুছলেন। কি না করেছেন ওদের জন্য। ওই ছোট মেয়েটার নৈহাটিতে থাকতে একবার টাইফয়েড হয়েছিল। কেশব গাঙ্গুলি রাত জেগে ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দেখেছেন, ওষুধ খাইয়েছেন। কই অবহেলা করতে পেরেছিলেন? 160 টাকা খরচ হয়ে যায় সেই অসুখে। ওই স্ত্রী মুক্তকেশীর সেবার তো হাঁপানি হলো। চুচুড়ায় গিয়ে সপ্তাহে সপ্তাহে কবিরাজ দেখানো, অনুপানের ব্যবস্থা করা, পাছে আগুনের তাতে কষ্ট হয় বলে রাঁধতে দিতেন না, রান্নাঘরের কাছেই যেতে দিতেন না। রাত্রে শুয়ে ভাবতেন, এই বয়সে হাঁপানি হলো, মুক্তকেশী বড় কষ্ট পাবে। কি আর করা যায়? রঘুনাথপুরের পীতাম্বর দাসের কাছে হাঁপানির মাদুলি পাওয়া যায়, তাই কি আনবেন? কত ভেবেছেন, কত ব্যস্ত হয়েছিলেন। আর আর সেই মুক্তকেশী আজকে তাকে বললে, বাড়ি থেকে বেরিয়ে যাও, আর এসো না। ছোট মেয়ে বললে, মরো না তুমি, মলেই বাঁচি। কেন কেন উনিতে ওদের জন্য কি কিছুই করেননি? চিরটা কাল রেলে কাজ করেছেন কাদের জন্য? খাইয়ে মাখিয়ে বড় না করলে ওরা অত বড় হলো কি করে? আজ কিনা তিনি মরে গেলে ওরা বাঁচে। তিনি আজ সংসারের আপদ। এই 73 বছর বয়সেও গত আষাঢ় মাসে যখন কাঠের ভয়ানক অভাব হলো, নিজে বাঁশ ঝাড় খুঁজে খুঁজে শুকনো বাঁশ কঞ্চি কেটে আনে গোয়ালের ডাং করেননি, পাছে স্ত্রী আর মেয়েদের রান্নার এতটুকু অসুবিধা হয় সেজন্য। এই ভীষণ জলকাদায় পথে মোট বয়ে নিয়ে যাননি। যাক, এসব কথা তিনি বলতে চান না। তবে মনে এই ভেবে কষ্ট হয়, সংসার কি রকম অকৃতজ্ঞ। যাদের জন্য সারা জীবন খেটে খেটে গায়ে রক্ত জল করেছেন, তারাই আজ বলে কিনা তিনি মরলে তারা বাঁচে, তাদের কোনো ক্ষতি হবে না।
কেশব গাঙ্গুলির মনের ভেতরটা হাহা করে উঠল দুঃখে। চোখে আবার হু হু করে জল এলো। কোচার খুঁটে মুছলেন। টিকিট। কেশব গাঙ্গুলি মুখ তুলে চমকে চাইলেন। একটি ছোকরা টিকিট চেকার সামনে এসে দাঁড়িয়েছে। কেশব গাঙ্গুলি বললেন, রেলওয়ে সার্ভেন্ট। ছোকরা চলে গেল। ছেলেটি বেশ, এমন একটা ছেলে যদি তার থাকত, তাহলে কি ওরা এমন কথা বলতে সাহস পেত? সবই অদিষ্ট। ছেলে কি তার হয়নি? হয়েছিল। তখন তিনি ৩ পাহাড় স্টেশনের তার বাবু। ছেলের নাম ছিল শান্টু। প্ল্যাটফর্মে হেলে দুলে চলে বেড়াত। আজও মনে আছে, তাকে বলতো, বাবা, আমাকে পুরনো টিকিট দেবে? টিকিট হাতে পেলেই সে হঠাৎ মুখে ফুঁ শব্দ করে ট্রেন ছেড়ে দিত। তারপর ঝকঝক 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 শব্দ করতে করতে প্ল্যাটফর্মে খানিক দূর মাথা নাড়তে নাড়তে যেত। টরে টেক্কার টেবিলে কাজ করতে করতে তিনি বসে দেখতেন আর হাসতেন। মালকুলি রামদেওকে বলতেন শিশুকে ধরে বাসায় দিয়ে আসতে। শিশু বুঝতে পারত তাকে ধরতে আসছে। সে ছোট পায়ে ছুট দিত, আর রামদেও পেছনে পেছনে ও খোকাবাবু, ও খোকাবাবু বলে ছুটত। এ দৃশ্য আজও এখনই চোখের সামনে দেখতে পাচ্ছেন কেশববাবু। ১.৫ বছর বয়সে শান্টু মারা যায়। আর ৩৬ বছর আগেকার কথা। তবুও যেন মনে হয় সেই সাহেবগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে বড় ঘোড়া নিম গাছটার ছায়ায় আজও যেন শান্টু সেই রকমই ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। শান্টু থাকলে আজ বোধ হয় তার এমন কষ্ট হতো না। চোখ দিয়ে এবার ঝরঝর করে জল পড়ল। মনের মধ্যে, বুকের মধ্যে কি যেন একটা ঠেলে ফুলে ফেঁপে উঠতে লাগল। কেশব জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। একটা রাখাল বালক কি নির্দয়ভাবেই না গরুকে প্রহার করছে। হঠাৎ নৈহাটি। কেশব গাঙ্গুলির চিন্তা সূত্র ছিন্ন হয়ে গেল। তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখানে সাবেক বাসা ছিল। ২-৪ জন বন্ধুর সঙ্গে আলাপ আছে। তাদের কারো বাড়ি যাবার ইচ্ছা নেই। কিন্তু রাত্রে থাকবেন কোথায়? খাবেনই বা কি? রমাপতির বাড়ি যাবেন? তার তো বড় রেস্টুরেন্ট, কি যেন নাম, দি কমলাপতি মডার্ন রেস্টুরেন্ট। রমাপতির বড় ছেলে কমলাপতি, তার ছেলে শান্তি ওই রেস্টুরেন্টে বসে। খুব বিক্রি। ৪-৫টা কর্মচারী চা খাবার দিতে দিতে হিমশিম খেয়ে যায়। শান্তি তাকে দেখে বললে, এই যে দাদু, আসুন আসুন। দেশ থেকে ভালো সব। ওরে, ভালো করে গরম জলে ধুয়ে ১ কাপ চা দে বাবুকে। আর কি খাবেন? একটা চপ দেব? ভালো চপ আছে, টোস্ট দি। তবে থাক,
কেশব গাঙ্গুলি জানেন এখানে যা খাবেন তাই নগদ দাম দিতে হবে। এর আগে একবার এরকম হয়েছিল। খাতির করছে ভেবে চপ, কাটলেট, ডিম যা নিয়ে আসে তাই খান। শেষে হাসি মুখে আপ্যায়িত করে বিদায় নেবার জন্য টেবিলের কাছে যেতেই শান্তি হাসি মুখে বলে, 1 টাকা 13.5 আনা। হাজার সে ভুল করবেন না, হাতে পয়সা কম। চায়ের 6 পয়সা দাম দিয়ে কিছুক্ষণ বসে রইলেন। শান্তিকে বললেন, তোমার দাদু বাড়ি আছেন? আগে হ্যাঁ, একবার যাব দেখা করতে। জান না, এখন বৈঠকখানায় বসে আছেন, আর শশী কাকা আছেন। আচ্ছা, আসি। কেশব গাঙ্গুলির মনটা খারাপ হয়ে গেল। ব্যবসাদারদের চক্ষু লজ্জা নেই। সংসার বড় কঠিন জায়গা। তবু রমাপতির বাড়ি গেলেন। রমাপতি কুণ্ড তার সমবয়সী, তাকে দেখে খুশিই হল। যত্ন করলে খুব। রাত্রে লুচি, তরকারি, মিষ্টি খাওয়ালে। ভালো গদি পাতা নেটের মশারি খাটানো বিছানায় শুয়ে কেশব দীর্ঘশ্বাস ফেললেন। পরের এমন সুন্দর বিছানাতে কদিন তিনি শোবেন? তার আশ্রয়স্থল তো সেই বৃক্ষতল। এরা না হয় আজ রাতেই খাতির করে আশ্রয় দিয়েছে। কেন যে অপরের অদৃষ্টে এত সুখ থাকে, আর তার অদৃষ্ট এমন ধারা। এই তো রমাপতিকেই দেখলেন, তার নাতনিরা কত যত্নে বাতাস করতে লাগলো খাওয়ার সময়। খাওয়ার পর এক বড় নাতনি আমলা নাকি রোজ তেল মালিশ করে দাদুর পায়ে। পুত্রবধূরা বাবা বলতে অজ্ঞান। তা হয়তো পয়সাওয়ালা বলে। রমাপতির নামেই ব্যবসা, লক্ষপতি লোক। আজ তার হাতে যদি পয়সা থাকতো, তবে কি আর মেয়েটা অমন কথা বলতে সাহস করত? আসলে তিনি নিঃস্ব, কাজে তাকে হেনস্থা করে। পয়সা এরকমই জিনিস। কত কি ভাবতে ভাবতে কেশববাবুর ঘুম এলো। একটা বড় ব্যথার জায়গা খচখচ করে। যখন তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে, তখন মেয়েরা কেন দৌড়ে এসে পথ আটকালো না? স্ত্রী কেন ছুটে এলো না? সব মিথ্যে, সব ভুয়ো, সব স্বার্থের দাস। দয়া, মায়া, স্নেহ, মমতা পৃথিবীতে নেই। রমাপতি কুণ্ড লক্ষপতি, তাই আজ নাতি নাতনি তার পায়ে তেল মালিশ করে। পুত্রবধূরাও দুধের বাটি মুখে ধরে। যদি তার টাকা থাকতো, তার আদরও ওই রকমই হতো। সকালে উঠে রমাপতি কুণ্ড বললেন, গঙ্গা স্নান করবেন নাকি গাঙ্গুলি মশাই? গঙ্গাহীন দেশে থাকেন, গঙ্গা স্নানটা করে গেলেই ভালো হতো। দুজনে গঙ্গা স্নান করে এলেন। তারপর রমাপতির ছোট নাতনি তাদের দুজনের জন্যে শ্বেত পাথরের রেকাবিতে কাটা পেঁপে, কলা, নাশপাতির টুকরো আর সন্দেশ, রসগোল্লা ও চমচম নিয়ে এলো। কেশব গাঙ্গুলিকে বললে, দাদু, আপনার রান্নার জোগাড় এক্ষুনি করে দেব? না, একটু দেরি হবে। অর্থাৎ এরা গন্ধ বণিক। ভাত রেঁধে দেবে না ব্রাহ্মণের পাতে, রাত্রে লুচি খাওয়াতে পারে,
কিন্তু দিনে ভাত রেঁধে খেতে হবে। কেশব বললেন, আমি চলে যাব দিদি। রমাপতি কুণ্ড বললেন, সে কি কথা গাঙ্গুলি মশাই, আজ ও বেলা আপনাকে নিয়ে হরিসভার ভাগবত শুনতে যাব ঠিক করেছি। রমাপতির নাতনি টুনিও বললে, আর যাবেন কি দাদু? আজ আমরা ওবেলা তালের ফুরুলি, তালের ক্ষীর করব। আপনি আজ চলে যাবেন, যেতে দিলে তো? কেমন সুখের সংসার, কেমন মিষ্টি কথাবার্তা, মিষ্টি ব্যবহার। লক্ষ্মী যেখানে বিরাজ করেন সেখানে কি কোনো জিনিসের ত্রুটি থাকে? সারাদিন বড় আনন্দে কাটল। খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা। সন্ধ্যার দিকে গঙ্গার ধারের হরিসভায় অজামিলের উপাখ্যান শুনতে গেলেন দুজনে। ব্যাখ্যাকারী নবদ্বীপের গোস্বামী বংশের লোক, বড় সুন্দর বোঝাবার বর্ণনা করবার ক্ষমতা। ভগবান অমন মহাপাপী অজামিলকে কৃপা করেছিলেন। শুধু বিপন্ন হয়ে সে কাতরে তাকে মৃত্যুকালে ডেকেছিল বলে। তিনি কি এতই পাপ করেছেন? ভগবান নিশ্চয় তাকে ফেলে দেবেন না দূরে। কিন্তু কোথায় কিভাবে স্থান দেবেন ভেবে পাওয়া যাচ্ছে না। আহা, জগতে এত সুখ, এত আনন্দ চারিদিকে, অথচ তারই ভাগ্যে সব কেন এমন হলো? আসবার সময় রমাপতি কুণ্ডকে বললেন, বেশ আছেন কুণ্ডু মশাই না? আপনাদের আশীর্বাদে আমায় একটা চাকরি করে দেন না। কিরকম চাকরি? এই ধরুন, কারুর বাড়ি থেকে ছেলে পড়ানো, কি বাজার হাট করা। পাগল, আমাদের এই বয়সে কি পরের চাকরি করা চলে? কেন, চিরকাল চাকরি করে এসে বুঝি বাড়ি থাকতে ভালো লাগছে না? তা হোক, বাড়ি বসে ভগবানের নাম করুন গে যান। না, বোঝাতে পারলেন না। সব কথা তো আর বলা যায় না। কাল এখান থেকে চলে যেতেই হবে। রাত্রে আবার সেই লুচি, মাছ, মিষ্টি, দুধ। কি খাওয়া দাওয়া এ বাড়ির! কি সব আটপৌরে শাড়ি পরেছে মেয়েরা, বিদ্যুতের আলো, পাখা, কত সুখে এরা আছে। কেমন সুন্দর খাওয়া দাওয়া। মুক্তকেশীকে, মেয়েদের কি তিনি এই যত্নে রেখেছেন? চিরকাল রেলের ঘুপচি বাসায় বাস করে এসেছি। এখন দেশে গিয়ে দুবেলা ধান সেদ্ধ করতে হয়, হাড়ে কেচে কাপড় পরতে হয়। থোড় আর আঁচড়ের তরকারি ছাড়া মাছ মাংস হয় মাসে কদিন। হাতে পয়সা কোথায়? কোনো ভালো জিনিস দিতে পারেন ওদের মুখে আজকালকার বাজারে? লুচি ছিঁড়তে গিয়ে কেশব গাঙ্গুলির চোখে জল এলো। মাছের মুড়ো, কতকাল মাছের মুড়ো খাননি, ওদের খেতে দিতে পারেননি। কি সুখে রেখেছেন ওদের। টুনি বলল, তখন দুটোই খেয়ে ফেলো দাদু।
গরম লুচি নিয়ে আসি। পরদিন সকালে রমাপতি কুণ্ডুর বাড়ি থেকে চলে গেলেন কেশব। ওরা বলেছিলেন সেদিনটাও থাকতে, কেশব থাকতে চাইলেন না। তাতে কি দুঃখ ঘুচবে? একটা চাকরি পেলেও নয় হতো। এখানে সেজন্যই আসা। ওদের বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার দিকে চললেন। একটা নির্জন স্থানে বসে কতক্ষণ ভাবলেন। জগতে হয়তো কেউ কাউকে ক্ষমা করে না। মুক্তকেশীর ওপর হয়তো কোনো সময় অন্যায় কিছু করে থাকবেন, তা ওরা কখনো ভুলবে না। প্রতিশোধ নেবার সময় এলেই প্রতিশোধ নেবে। এই কি জগতের নিয়ম? এই জগতে কেউ কি ভালোবাসার নেই? বিচার করবার, দণ্ড দেবার সকলেই আছে। বেলা দুপুর হল। একটা হোটেল থেকে কিছু অন্তত খেলেন হুগলিতে। হুগলি থেকে গেলেন ব্যান্ডেলে। উদ্দেশ্যহীন ভ্রমণ। রাত হয়ে আসছে। এই বর্ষায় থাকবেন কোথায়? রাত্রে ভীষণ বৃষ্টির মধ্যে স্টেশনের একটা বেঞ্চির ওপর শুয়ে রইলেন। শীত করতে লাগলো ঠান্ডা বাতাসে। গায়ে দেবার কিছু আনা উচিত ছিল, আনা হয়নি। ভুল হয়ে গেছে। ভুল ভুল সবই ভুল জীবনে। চাকরি করা ভুল, বিয়ে করা ভুল, সংসার করা ভুল, সন্তান উৎপাদনও ভুল, কারো কাছে স্নেহ মমতা আশা করাও ভুল। সব ভুল। জীবনটাই একটা মস্ত ভুল, একটা মস্ত ফাঁকা। না, ওসব আর তিনি ভাববেন না। 4 দিন পরে কেশব গাঙ্গুলির হাতে সব টাকা ফুরিয়ে গিয়েছে। ব্যান্ডেল স্টেশনের বেঞ্চিতে শুয়ে এই কদিন কাটল। কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। খুব খিদে পেয়েছে। চলবে কি করে তার? শরীর ঝিমঝিম করছে। 73 বছর বয়সে খিদে সহ্য করবার শক্তি তার নেই। সত্যি বড় খিদে পেয়েছে। কি করবেন এখন? খড়িটা বেচবেন? মনে পড়ে সেই প্রথম যৌবনে তিনি ব্যান্ডেল স্টেশনের সিগন্যাল ক্লার্ক ছিলেন। ওই তো তার সেই ঘর, সেই টেবিল, সব সব সেই রকমই আছে। তার কোয়ার্টার্স এখানে ছিল না। গঙ্গার ধারে একটা ছোট বাড়ি ভাড়া করে পিসিমাকে নিয়ে থাকতেন। বাসার কাছে একটা ঘোড়া নিম গাছ ছিল। আজ থেকে 50 বছর আগেকার কথা। আশ্চর্য, সেই টেলিগ্রাফের টেবিলটা আজও আছে। মুক্তকেশীর সঙ্গে তখন সবে বিয়ে হয়েছে। ঘোড়া নিম গাছের তলাকার সেই বাসায় মুক্তকেশী ঠিক সন্ধে 7টার সময় জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকত। তিনি ফিরবেন তাকে দেখবে বলে। ষোড়শী বালিকা মুক্তকেশী। কি হাসি ছিল মুখের। চোখ হাসত,
তাকে দূরে পথের ওপর দেখতে পেয়ে। আছে সেই বাড়িটা আজও। তাদের দুজনের অতীত যৌবনের সুখের প্রশ্নগুলিতে সাক্ষী তো সেই বাড়িটা। একদিন বললেন, আচ্ছা মুক্ত, তুমি দাঁড়িয়ে থাকো কেন? তুমি আসো তাই। কেন? পথের ওপর দেখতে পেয়ে খুশি লাগে। কতক্ষণ দেখিনি। মন কেমন করে? তা করে না? একদিন মনে আছে তাকে জানলা থেকে বললে, আজ কি করেছি বলো তো তোমার জন্যে? কি গো? ডালপুরি। সত্যি? হ্যাঁ, এসে দেখো। তারপর তিনি বাড়িতে ঢুকলে তাকে পাখার বাতাস দিয়ে সুস্থ করে মুক্ত পিঁড়ি পেতে বসিয়ে ১৬-১৭খানা গরম ডালপুরি খাইয়েছিল, কত যত্ন করে। আর সেই মুক্তকেশী আজ ৫০ বছর পরে তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আজ যখন মুক্তকেশীর সেবা সবচেয়ে তার দরকার, তখন চোখ দিয়ে জল বেয়ে পড়ল ফুফু করে। কেমন যেন মনে হলো সব শূন্য। ওই আকাশের নিরালা মেঘগুলির মতোই তার মন শূন্য, জীবন শূন্য, নিরালা নিরালম্বন। পৃথিবীতে কেউ তার কোথাও নেই। ৫০ বছর আগের সেই ষোড়শী রূপসী মুক্তকেশীকে আজ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোন অজানা দিগন্তে সে মিলিয়ে গিয়েছে বহুকাল আগে। জীবনটা কেন এত বড় ফাঁকি, এত বড় মিথ্যে, এত বড় জুয়াচুরি? আরে গাঙ্গুলি বাবু, যে কোথায় ছিলেন এতদিন? কেশববাবু চমকে পিছন ফিরে দেখলেন একজন মধ্যবয়স্ক টিকিট চেকার, ক্রু দলের মোড়ল। ওর নামটা তিনি জানতেন, এইমাত্র যেন ভুলে গেলেন। বুড়ো হয়েছেন তো, মুখ দেখে এখন আর ভালো বলতে পারেন না। বাড়ি ছিলাম ভাই। তারপর এখানে কি মনে করে? বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? কেশবের মুখ বিবর্ণ হয়ে গেল। কাষ্ঠ হাসি এসে বললেন, হ্যাঁ ভাই, তাই বটে। চলুন সাহেবগঞ্জ পর্যন্ত বেরিয়ে আসা যাক। চেক করতে বেরিয়েছি, চলুন আমার সঙ্গে। সেকেন্ড ক্লাসে তুলে দিচ্ছি, আসুন। খাবো কোথায়? আপনি খাননি এখনো? বর্তমানে খাওয়াবো, চলুন। জিনিসপত্র কিছু আছে? কিচ্ছু না, তবে চলুন। এক্সপ্রেস এসে পড়ল। বর্ধমানের ক্রুদের ঘর থেকে সঙ্গী লোকটির জন্য ভাত তরকারি এলো। রাত তখন ৭:৩০। দুজনে ভাগ করে খেলেন। সঙ্গী ব্রাহ্মণ, নাম পঞ্চানন বাড়ুজ্জে, বাড়ি জয়নগরের মজরিলাপুরে। পেট ভরে ভাত খেয়ে কেশব গাঙ্গুলির যেন ধরে প্রাণ এলো। সেকেন্ড ক্লাস গাড়িতে তিনি একা। বেশ লাগছে অনেক দিন পর। গত ১ বছর শুধু মাথায় মোট করে হাট ঘুরেছেন, বাজার করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে
রেশনের আটা চিনি বয়ে এনেছেন, যাদের জন্য তারা আজ এই ৭৩ বছর বয়সে তাকে পারলে ঘরের বার করে দিতে। পয়সার তার দরকার নেই, পয়সা সব মুক্তকেশীর হাতে থাকুক, তার পয়সাকেই ওদের দরকার, তাকে নয় তো। বেশ, পয়সাই রইল। চললেন তিনি। সাইথিয়া, অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমোলে হতো না? গল্পটির পরবর্তী অংশ শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উপন্যাসের সার।